আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উচ্চাভিলাষী নয়, বাজেটে মানুষের ভাগ্য উন্নয়নের দিক নির্দেশনা রয়েছে, জানালেন প্রধানমন্ত্রী। বছরের শেষ দিকে কমবে মূল্যস্ফীতি, সংসদে অর্থ বিল 2024 পাস। খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকারকে যে কোনো পরিণতি ভোগ করতে হবে, বললেন মির্জা ফখরুল। আন্দোলনের নামে সহিংসতা করলে ছাড় নয়, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করায় কোরবানির পশু চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা যায়নি, দাবি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের। গেল বছরের তুলনায় দেশে দ্বিগুণ হারে বাড়ছে সাইবার অপরাধ। বুলিংয়ের শিকার অধিকাংশের বয়স 18 থেকে 30 বছর, ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের তথ্য। এবং দেশের 5 বিভাগে টানা 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। অল্প বর্ষণে তলিয়ে যায় মিরপুর শহর রাজধানীর কিছু এলাকা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। উচ্চাভিলাষী নয়, এবারের বাজেটে মানুষের ভাগ্য উন্নয়নের দিক নির্দেশনা রয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের বিভিন্ন পদক্ষেপে বছরের শেষে মূল্যস্ফীতি কমে আসবে বলেও আশাবাদী তিনি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সংসদ নেতা বলেন, অতিরিক্ত আয়ের অর্থকে অর্থনীতির মূল ধারায় ফিরিয়ে আনতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। পরে সংসদের সর্বসম্মতিক্রমে অর্থ বিল 2024 পাস হয়। কাল পাস হবে 2024-25 অর্থ বছরের বাজেট। শারফুল আলমের রিপোর্ট। প্রস্তাবিত বাজেট নিয়ে সংসদে চলছে আলোচনা সমালোচনা। বাজেট বক্তব্যে অংশ নিয়ে প্রধানমন্ত্রী সংসদকে জানান, চ্যালেঞ্জ নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। 2030 সালের পর দেশে অতি দরিদ্র বলে কিছু থাকবে না জানিয়ে তিনি বলেন, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপে করোনার আগের অর্থনীতিতে ফিরবে দেশ। ডিসেম্বরের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমে আসবে বলেও জানান সংসদ নেতা। আমরা এই বাজেটের মধ্যে দিয়ে আগামী দিনে আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা করেছি 2041 সাল পর্যন্ত 21 থেকে 41 আমরা তা বাস্তবায়ন করতে সক্ষম হব। আমি মোটেই বাজেটকে উচ্চাভিলাষী মনে করি না। হ্যাঁ, একটা লক্ষ্য আমরা স্থির করি, শতভাগ কখনো পূরণ হয় না, হওয়া সম্ভব না। আমরা আশা করি যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে 2024-25 অর্থবছর শেষ নাগাদ আমাদের মূল্যস্ফীতি আমরা আরো নিয়ন্ত্রণ করতে পারবো, হ্রাস করতে পারবো, এ বিশ্বাস আমাদের আছে। মেট্রো রেল নিয়ে সমালোচনাকারীদের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, মেট্রো রেল নারীদের সবচেয়ে বেশি নিরাপদ যানবাহনে পরিণত হয়েছে। পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরেও মেট্রো রেল নির্মাণ হবে। ফেনী থেকে কক্সবাজার পর্যন্ত চালু হবে মেরিন ড্রাইভ। বিশেষ অর্থনৈতিক অঞ্চল হাইটেক পার্কে বিদ্যমান শুল্ক হার বহাল থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মূলধনী যন্ত্র আমদানিতে পূর্বের করই অব্যাহত থাকবে। দুর্নীতি করে কেউ রেহাই পাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী সংসদকে জানান, অতিরিক্ত উপার্জনকে অর্থনীতিতে যুক্ত করতেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আর কালো টাকা সাদা, এটা কালো টাকা সাদা না। এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন 1 কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক। এই ঢাকা শহরে 1 কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না, সেটা যাতে তারা আয়কর দিতে পারে না, সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল ফিরে আসে, মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে, আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে 2024-25 সালের বাজেট নিয়ে আলোচনা শুরু হয়। বাজেট আলোচনার শুরুতেই কালো টাকা সাদা, কর হারে বৈষম্য সহ বাজেটের সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। পরে সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয় অর্থ বিল 2024। সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2024 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকারকে যে কোনো পরিণতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়ে নেতাকর্মীদের আন্দোলন তীব্র করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে সমাবেশে তিনি অভিযোগ করেন, সাবেক সেনাপ্রধান ও আইজিপির অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে এলেও দুর্নীতিবাজ রাঘব বোয়াল এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। রিপোর্ট মইনুল আহসানের। বিএনপির রাজনীতির প্রাণভোমরা বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবার ও দলীয় নেতাকর্মীদের। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলীয় প্রধানকে মুক্ত করতে দীর্ঘদিন পর মাঠের আন্দোলনে নেতাকর্মীরা। বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে রাজধানী ছাড়াও আশপাশের জেলার নেতাকর্মীরা উপস্থিত হলে কর্মসূচি মহাসমাবেশে রূপ নেয়। নীতি নির্ধারকরা বলেন, বেগম জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আন্দোলনের কোন ফল আমরা ঘরে আনতে পারি নাই, যথাসময়ে আমরা মাঠে থাকি না। বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে কোন আপোষ কোথাও কারোর সঙ্গে আমাদের হবে না। তাকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। বন্ধুগণ, দেশনেত্রীকে রক্ষা করতে হলে, আমাদের নিজেদেরকে রক্ষা করতে হলে আমাদেরকে সামনের দিকে অবশ্যই আরো তীব্র থেকে তীব্র আন্দোলন করে তুলতে হবে। ক্ষমতাসীনরা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, দু একজনের তথ্য বেরিয়ে এলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে রাঘব বোয়ালরা। সেনাবাহিনীর সাবেক প্রধান, পুলিশ বাহিনী প্রধান সাবেক, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, সে কিন্তু বড় বড় আরো যারা আছেন, যারা রাঘব বোয়াল, যারা চুরির হোতা, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না। বন্ধুগণ, আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে, এই বর্বরদের হাতে, লুটেরাদের হাতে একটু নিরাপদ নয়। প্রধানমন্ত্রীর ভারত সফরে হওয়া সমঝোতা চুক্তিকে দেশের স্বার্থ বিরোধী বলে দাবি করেন মির্জা ফখরুল। আমরা অভিন্ন 154টি নদীর পানি আমরা চাই, আমরা সীমান্ত হত্যা বন্ধ চাই, আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান চাই। তা না করে এই সরকার তার সব কিছুই বেরিয়ে দিয়ে এসেছে। সমমনা দল ও জোট নেতাদেরও সরকার পতন আন্দোলনের পাশাপাশি বেগম জিয়ার মুক্তির দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আন্দোলনের নামে সহিংসতা করলে বিএনপিকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে মহানগর আওয়ামী লীগ দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তারা বলেন, বিএনপির আন্দোলনে গতি না থাকলেও মুখে আছে বিষ। দলটির প্রতি জনগণের বিশ্বাস নেই বলেও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারা বলেন, দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে আজ উপমহাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগ। বন্দুকের নলের আগায় যে সমস্ত রাজনৈতিক দলের জন্ম হয়েছে তাদের হুমকি ধামকিতে মোটেও বিচলিত নয় জানিয়ে নেতারা বলেন, আওয়ামী লীগ জনমানুষের দল। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার ব্যাপারে একবার মাত্র উচ্চ আদালত পর্যন্ত গিয়েছে, তারপর আদালতের দরজায় তারা দেয় না। এদের উদ্দেশ্য খারাপ। এরা বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখে তারেক রহমানকে, সেই সন্ত্রাসী তারেক রহমানকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চায়। আমরা সংসদে আছি, সরকারে আছি, রাজপথে আছি, তবে রাজপথে একটু বেশি থাকতে হবে। কেন? ওই দুশ্মন স্বাধীনতা বিরোধী শক্তি জামাত, শিবির এবং বিএনপি মিলে আবার ষড়যন্ত্র করতে চেষ্টা করবে। আজকে আমরা বলতে চাই, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, বাড়াবাড়ি করলে কাউকে ছাড় দেয়া হবে না। বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, তবে আওয়ামী লীগ দুর্নীতিবাজদের বিচার শুরু করেছে বলেও জানান তিনি। হাজার হাজার কোটি টাকা পাচার করে আজকে লন্ডনে বসে বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পরিষ্কার বলে দিতে চাই, করেন আন্দোলন, তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে। সরকারে থাকার পাশাপাশি আওয়ামী লীগ মাঠেও আছে উল্লেখ করে ওবায়দুল কাদের জানমাল রক্ষায় দলের নেতাকর্মীদের জনগণের পাশে থাকারও আহ্বান জানান।
আমরাও আছি, মাঠে আছি, মোকাবিলা করব বাংলাদেশের শত্রুদের, দুর্নীতিবাজদের। এটা আমাদের শপথ। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জয় বাংলা, জয় বাংলা। বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করায় এবছর নানা উদ্যোগ নেয়ার পরও কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক KHM শফিকুজ্জামান। রাজধানী এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি জানান, চিহ্নিত সিন্ডিকেটটির বিরুদ্ধে শিগগিরই সরকারকে প্রতিবেদন দেয়া হবে। এ সময় সম্ভাবনাময় চামড়া শিল্পের দুর্দশা লাঘবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। চামড়াগুলোকে আমাদের বিদেশে রপ্তানি করতে হয়। কাঁচা চামড়ার ন্যায্য দাম নির্ধারণে বেসরকারি খাতের ভূমিকায় মুখ্য শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। চামড়াগুলোকে রপ্তানি করতে হলে আমাদের সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক KHM শফিকুজ্জামান জানান, কৃত্রিম চামড়ার কারণে প্রাণীজ চামড়ার কদর কমেছে আন্তর্জাতিক বাজারে। পাশাপাশি চামড়া প্রক্রিয়ার আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে না পারায় কমেছে রপ্তানিও। বড় বায়ার যারা, বিশেষ করে আমাদের ইউরোপিয়ান বায়ার, তারা কিন্তু আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেছে। কারণ আমরা এখনো যে পদ্ধতিতে প্রসেস করছি সেখানে 100% আমরা কমপ্লায়েন্স, যেটা লেবার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেশন যেটা, সেটা আমরা পাইনি। আমরা মাত্র 4টা কোম্পানি পেয়েছে এবং সেগুলো খুব বড় আকারের না। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, চামড়া শিল্পের ঘুরে দাঁড়ানো নিশ্চিতে এবং চামড়া আমদানিকারকদের সনদ অর্জনে এই পদ্ধতির আধুনিকায়ন দরকার। চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে সবারই হেমায়তপুরে সিনটি ব্যবস্থাপনাকে দ্রুত বাস্তবায়ন, যদি মাননীয় প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয় তবু আমি অনুরোধ করতে চাই, এতিমরা, গরিবরা, যারা একেবারেই হতদরিদ্র, তাদেরকে এই চামড়া থেকে 2 পয়সা তারা ঈদের পরে পেয়ে থাকে, সেই ন্যায্যতা থাকে যাতে এই গরিব দুঃখী মানুষ বঞ্চিত না হয়, সেই জায়গায় কিন্তু আমি লক্ষ্য রাখবার জন্য। কাদের কারণে চামড়া শিল্পের এমন দুর্দশা, গোয়েন্দা সংস্থার মাধ্যমে তা খুঁজে বের করার দাবিও জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। এ বিষয়ে শিগগিরই সরকারকে প্রতিবেদন দেয়া হবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। এই যে প্রান্তিক যে ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করবার জন্য কম দামে ট্যানারি মালিকরা এবং আড়তদাররা এক ধরনের সিন্ডিকেট করে তারা এই চামড়াকে কিনে নিচ্ছে এবং এক পর্যায়ে তারা বলছেন যে তাদের চামড়া সংগ্রহ দরকার ছিল এত, কিন্তু তারা বেশি চামড়া এসে গিয়েছে। এই যে অজুহাত দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানির দামে কিন্তু একটা সিন্ডিকেট করে কিন্তু এই কাঁচা চামড়াকে আমরা কিনে নিতে দেখেছি। আসলে সিন্ডিকেট তো দেখা যায় না। এখন যে জিনিসটা আমি বললাম, প্রস্তাবে কেন টেলিফোন করে আপনার এই চামড়াগুলো বাইরের ট্রাকগুলো ঢুকলো, তাহলে নিশ্চয়ই এখানে কাজ করছে এবং আমি ওই দিন গোয়েন্দা সংস্থাকে জানিয়েছি এবং আমি ইতিমধ্যেই একটি রিপোর্ট তৈরি করছি। প্রতিযোগিতায় প্রাইম ইউনিভার্সিটিকে হারিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। গেল বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে সাইবার অপরাধ। পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে হুমকি, অনলাইনে বিকৃত ছবি প্রকাশ, অপপ্রচার সহ গত 1 বছরে সাইবার বুলিং এর শিকার হয়েছেন 47%। ভুক্তভোগীদের 78% 18 থেকে 30 বছর বয়সী, যাদের বেশিরভাগই নারী। তাদের মাত্র 12% নিয়েছেন আইনের আশ্রয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ নিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক কিংবা টুইটার সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের উপস্থিতি যেমন বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধও। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। শতকরা 50% শিশু এবং শতকরা 50% তরুণরা এই হ্যাকিং এর শিকার হয়েছেন। বেশিরভাগ সময়ই আর্থিক প্রলোভন এবং আকর্ষণীয় কোনো কিছু দেখে লিঙ্কে ক্লিক করেই প্রতারকদের ফাঁদে পড়েন ভুক্তভোগীরা। অনলাইনে বিকৃত ছবি প্রকাশ, পর্নোগ্রাফি সহ সাইবার বুলিং এর শিকার হয়েছে সবচেয়ে বেশি, প্রায় 47%। তাদের তথ্য অনুযায়ী গত 5 বছরের মধ্যে এবার পর্নোগ্রাফি অপরাধ প্রবণতা বেড়ে দাঁড়িয়েছে 11.35%। 132 জন ভুক্তভোগীর মধ্যে 50% অর্থাৎ 66 জন ব্যক্তি কোনো না কোনোভাবে সাইবার বুলির শিকার হয়েছেন। প্রতিবেদন বলছে, বিচার না পাওয়ার শঙ্কা, সম্মানহানি এবং হয়রানির ভয়ে ভুক্তভোগীদের প্রায় 88% নেন না আইনি প্রতিকার। অথচ 2023 সালেই এই অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন
20% মানুষ। আমাদের কাছে আসার আগে যদি আপনারা থার্ড পার্টি কারো কাছে যান, ইউ মাইট বি সেকেন্ড টাইম ভিকটিম এগেইন। তখন আসলে কিন্তু এভিডেন্সগুলোই আসলে নষ্ট হয়ে যাচ্ছে। উইদাউট প্রিজার্ভিং দ্য এভিডেন্স আমি কিন্তু এটি মামলা বা এটি বিচারের পর্যায়ে নিয়ে যাওয়ার মতো অবস্থায় আর পারছি না। আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে অবৈধ ভিআইপি এর অভিযান করি, আর অভিযানে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করি। বাট নেক্সট ফাইন মর্নিং উই ফাইন্ড দ্যাট ওই গ্রেফতারকারী ব্যক্তি উনি বাইরে ঘুরে বেড়াচ্ছে। সো এগুলি আমাদের আইনের দুর্বলতা আছে, আমরা এটি নিয়ে কাজ করছি। তাই সাইবার নিরাপত্তা নিশ্চিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু দেখা মাত্রই ক্লিক না করা ও ডিজিটাল লেনদেনে বাড়তি সতর্ক হওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির তাগিদ আসে আলোচনা থেকে। নির্ভর করতে পারি না। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ক্ষণিকের বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় রাজধানীর বিভিন্ন এলাকার সড়কগুলোতে। জলজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর 10-এর বাসিন্দারা। সকালে স্কুল কলেজের শিক্ষার্থী ও অফিসকামীরা পড়েন বিড়ম্বনায়। এদিকে আজ থেকে আরও 2 দিন দেশের 5 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে সিলেট, সুনামগঞ্জ এলাকায়। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। হঠাৎ ঝুম বৃষ্টি আর ঘণ্টাখানেকের এই বৃষ্টিতে মিরপুর, কাজীপাড়া সহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়কের দুপাশে তৈরি হয় জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েন স্কুল কলেজ শিক্ষার্থী ও অফিসগামী অনেকে। ভিজা কাপড়ে অফিস করতে হয়, এরকম একটা অবস্থা। পানি তো এখন তো কম, দেখা গেল যদি আরো 10 মিনিট বৃষ্টি হতো হাঁটু সমান পানি হয়ে যেত এখানে। এমন জলজটে ঘটে ছোট বড় নানা দুর্ঘটনা। বছরের পর বছর এই সমস্যার স্থায়ী সমাধান না হয় ক্ষোভ জানান নগরবাসী। মুখে উদ্যোগ নেয় না, কোনো ড্রেন পরিষ্কার করে কি ওই মাঝে মাঝে ভিতরে ওই আমার এখন ভিতরে পানি উঠে গেছে। আমি সাইকেলের নিচে থাই এই গলির মধ্যে, এখন আমার পানি ঢুকে গেছে। অল্প একটু বৃষ্টি হয়েছে, পানিতে পুরো যে জমে রয়েছে ময়লার জন্য আটা জানা ইয়া করা জানা। এই যে এখন যাই আবার সব দুই মিশে তারপর আবার দোকানে ঢুকতে হবে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। দেশে উজানে ভারতের রাজ্যগুলোতে বৃষ্টিপাত বেড়ে আগামী 3 দিনে সিলেট, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীনতা বিরোধীদের চিহ্নিত করে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা তৈরি করা গেলেই দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় পিস অ্যাম্বাসেডর সম্মেলনে তিনি একথা বলেন। দেশকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, রাজনৈতিক কারণেই বিএনপি আওয়ামী লীগের মাঝে এখন বিভেদ সৃষ্টি হয়েছে। এই বিভেদ ঘোচানো গেলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব বলেও জানান তিনি। বাংলাদেশের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের জন্ম যেখানে, যে চেতনা ধরে, সেইখানে কোনো আপোষ চলবে না। তার বাইরে আমাদের সবাইকে মুক্তিযুদ্ধের ঘোড়ায় যে ঐক্যবদ্ধ হতে হবে সবাই মিলে। যদি আপনি দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াইতে হয়, অর্থনৈতিক উন্নয়ন করতে হয়, তাহলে আপনাকে সামাজিক মূল্যায়নও বাড়াইতে হবে। কারণ এই যে পারস্পরিক সহযোগিতা, এগুলি সমাজে একটা সামাজিক মূল্যায়ন সৃষ্টি করে। সম্ভাবনা থাকলেও কাঙ্ক্ষিত মাত্রায় রপ্তানি করা যাচ্ছে না আম। এবছর রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন হবে না বলেও মনে করছেন রপ্তানিকারকরা। ডলার সংকট, অতিরিক্ত বিমান ভাড়া, কাস্টমস এবং এইচএস কোড সংক্রান্ত নানা জটিলতায় আম রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে বলে জানান তারা। দেশে একটি মাত্র প্যাকিং হাউস থাকলেও সেটি এখনও পরিপূর্ণভাবে কাজ শুরু করেনি। ফজলে রাব্বির রিপোর্ট। আম উৎপাদক দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান 7ম। এখানকার আবহাওয়া ও মাটি আম উৎপাদনের জন্য অনুকূল, কিন্তু বিশ্বের প্রধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে রপ্তানি বাজারে বাংলাদেশের অবস্থান তলানিতে। রপ্তানি বাড়াতে 2021 সালে রাজধানীর শ্যামপুরে সেন্ট্রাল প্যাকিং হাউসের কাজ শুরু করে কৃষি মন্ত্রণালয়। সারা দেশ থেকে সেখানে আম আনেন রপ্তানিকারকরা। মান যাচাই বাছাইয়ের পরই সেসব আম রপ্তানির ছাড়পত্র পায়, কিন্তু এখনো প্যাকিং হাউসের ল্যাবরেটরির কাজ শেষ না হয়
হাতে হাতে পরীক্ষা করা হচ্ছে এই রপ্তানি পণ্য, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সে কারণে বিশ্বের বিভিন্ন দেশে আম রপ্তানি করলেও প্রবাসী থাকা বাংলাদেশিদের মধ্যেই আটকে আছে এখানকার আমের বাজার। 6টা ল্যাবের মালামাল আমরা 100% চলে আসছে, আর বাকি 4টে ল্যাবের মাল আমরা আশা করতেছি যে আমরা জুলাই মাসের ভিতরে পাবো, এবং পাওয়ার পরে আমাদের যে সমস্ত অ্যানালিস্ট কাজ করবে ওই কোম্পানিগুলো তাদের প্রশিক্ষণ দেবে। এটা 6 মাস হইতে পারে, 8 মাস হইতে পারে। রপ্তানিকারকরা বলছেন বিমান ভাড়া বেড়ে যাওয়া, কাস্টমস এবং এইচএস কোড সংক্রান্ত নানা জটিলতার কারণে এবছর কমে যাবে আম রপ্তানি। গত বছর ঢাকা থেকে লন্ডনে আকাশপথে আম পরিবহনে খরচ হতো কেজি প্রতি 200 থেকে 250 টাকা, এবার খরচ হচ্ছে অন্তত 400 থেকে 450 টাকা। অথচ আমার পাশের রাষ্ট্র ভারত 300 টাকার ভিতরে বিমান ভাড়া এবং পাকিস্তানে 300 টাকার ভিতরে বিমান ভাড়া বিদ্যমান। কোল্ড ট্রিটমেন্টটা যেটা আমের এইটার একটা সিস্টেমটা যদি ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে আমরা যে বিভিন্ন মার্কেটে যে আমরা এন্টিক মার্কেটে যাইতে পারি না, তখন আমরা এন্টিক মার্কেটও এক্সপোর্ট করতে পারবো। আমাদের সক্ষমতা শুধু আমরা আমটা ভালো উৎপাদন করব, নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত, আমরা শুধু এটুকু পারবো। কিন্তু অন্যান্য সাপোর্টগুলো, লজিস্টিক সাপোর্টগুলো, বিমান ভাড়া কমানো, এই বিষয়টা তো সরকারকে এগিয়ে আসতে হবে। এবছর বিশ্বের 38টি দেশে 3100 মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। গত বছর বাংলাদেশ আম রপ্তানি করে 3092 মেট্রিক টন, অর্থাৎ এবার আম রপ্তানি খুব একটা বাড়ছে না। বিষয়টিকে আমলে নিয়ে প্যাকিং হাউসের আধুনিকায়ন সহ অন্যান্য প্রতিবন্ধকতা দূর করতে সরকার আন্তরিক হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল থেকে প্রায় 70টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এদিন আলোচিত সাদিক এগ্রোর পুরো স্থাপনাটি গুড়িয়ে দেওয়া হয়। সংস্থাটির কর্মকর্তা বলছেন, অবৈধ দখলদারদের হাত থেকে খাল উদ্ধার করতে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে ডিএনসিসি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রামচন্দ্রপুর খাল অবৈধ দখলমুক্ত করতে মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযান। খালের দখলদারদের পাশাপাশি খালপাড়ের অবৈধ স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়। এদিন অভিযান শুরু হওয়ার পর শেড থেকে দ্রুত গরু সরিয়ে নেয় সাদিক এগ্রো। এছাড়া স্থাপনাগুলোর মালিক ও ভাড়াটিয়ারা দ্রুত তাদের ঘরের আসবাবপত্র সরিয়ে নেয়। উচ্ছেদের নোটিশ না পাওয়া ও ঘরের আসবাবপত্র বের করতেও সময় দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। টিনদার যদি কোনো কিছু করে, এটা যে ছাড়পত্র লাগবে, এটা তো আমাদের রাজুকের কোনো ছাড়পত্র লাগবে, এটা আমাদের জানা নেই। আমাকে 1 মাস সময় দেয় কিংবা 5 দিন সময় দেয়, আমরা কোনো মাল সরাতেই পারি না। আমরা যে ভাড়া দিয়ে থাকি, আমাদের একটা সুযোগ সুবিধা আছে না যে তোমরা এটা ভাঙা পারবো, তোমরা আজকে দেখে চলে যাও, অন্য জায়গায় রুম দেখো, এমন কিছুই বলে নাই আমাদের। খাল উদ্ধারে জিরো টলারেন্স ঘোষণা করে ডিএনসিসির কর্মকর্তারা জানান, উচ্ছেদের মাধ্যমে খালে পানি প্রবাহ তৈরি করা হবে। খালের পাশে যে সকল ভবন, অবৈধ স্থাপনা যে এবং নীতিমালা, হাইকোর্ট, মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা, সেগুলি বাস্তবায়ন করতে আমরা এসেছি। এবং জিরো টলারেন্স, আমি বারবারই বলছি, খালের ব্যাপারে জিরো টলারেন্স। খালের ব্যাপারে মাননীয় মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্দেশনায় আমরা কাজ করছি। এটা একটা টিম ওয়ার্ক। ডিএনসিসি জানায়, অভিযানে 20 বিঘা জমি উদ্ধার করা হয়েছে। এখন চলছে খাল থেকে বজ্র পরিষ্কারের কাজ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সোশ্যাল ইসলামী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তাদের অংশগ্রহণে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবিবুর রহমান এবং কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আব্দুল হামিদ। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শরীয়তপুর অঞ্চলের গ্রাহকের মধ্যে 5,13,00,000 টাকার বীমা দাবি চেক হস্তান্তর ও অর্ধবার্ষিক ব্যবসা ক্লোজিং সভা 2024 অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত আলী।
এ সময় বক্তব্য রাখেন ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, নওশার আলী নাইম ও হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ মুখলেসুর রহমান। কোম্পানির শরীয়তপুর জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনায় কোনো প্রার্থী প্রয়োজনীয় 50% বেশি ভোট নিশ্চিত করতে পারেনি। এমন অবস্থায় আগামী 5 জুলাই দেশটিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় শনিবার ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে 2,50,00,000-এর বেশি ভোট গণনায় সংস্কারপন্থী আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান 1 কোটির বেশি ভোট পেয়ে নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন। তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি পেয়েছেন 94 লাখের বেশি ভোট। নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী যদি ন্যূনতম 50% ভোট না পান, সেক্ষেত্রে নির্বাচন দ্বিতীয় দফায় করাবে। প্রথম দফার নির্বাচনে প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা 2 প্রার্থীর মধ্যে তখন প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রথম দফার ফল ঘোষণার পর প্রথম যে শুক্রবারটি আসে সেদিনই দ্বিতীয় দফার ভোট হয়। এবারে পার্টেক্স খেলার খবর। ব্রিস্টাউনে টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারতের দেয়া 177 রানের টার্গেটে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যদিও মাত্র 34 রানে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে টিম ইন্ডিয়া। এরপর চতুর্থ উইকেটে 72 রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত এনে দেন বিরাট কোহলি এবং অক্ষর প্যাটেল। 31 বলে 47 রানে প্যাটেল বিদায় নিলেও কোহলি খেলেন 59 বলে 76 রানের ইনিংস। তাতে টি-20 বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ রানের টার্গেট দেয় 2007-এর চ্যাম্পিয়নরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ 2 উইকেটে 27 রান। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। উচ্চাভিলাষী নয়, বাজেটে মানুষের ভাগ্য উন্নয়নের দিক নির্দেশনা রয়েছে, জানালেন প্রধানমন্ত্রী। বছরের শেষ দিকে কমবে মূল্যস্ফীতি। সংসদে অর্থ বিল 2024 পাস। খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকারকে যে কোনো পরিণতি ভোগ করতে হবে, বললেন মির্জা ফখরুল। আন্দোলনের নামে সহিংসতা করলে ছাড় নয়, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করায় কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা যায়নি, দাবি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের। গেল বছরের তুলনায় দেশে দ্বিগুণ হারে বাড়ছে সাইবার অপরাধ। বুলিংয়ের শিকার অধিকাংশের বয়স 18 থেকে 30 বছর, ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের তথ্য। এবং দেশের 5 বিভাগে টানা 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। অল্প বর্ষণেই তলিয়ে যায় মিরপুর সহ রাজধানীর কিছু এলাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।